মন, ছোট্ট একটা শব্দ, দুটো অক্ষর, অথচ ভেঙে গেলে এই দুটো শব্দে কোনোভাবেই আর জোড়া লাগানো যায় না। আজ আমারও মন ভাঙল। ভাবতে পারছি না, মেনে নিতে পারছি না, আমি যাকে ভালোবাসতাম সে অনেক আগে থেকেই কারো ভালোবাসা তার অর্ধাঙ্গিনীও আছে, যাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে, যাকে ভালোবেসে সে তার বাবা মাকে ছেড়ে এসেছে। তাকে একটু সুখে রাখার জন্যই সে আমার বোনকে রাতের বেলায় এসেও পড়ায়। আজ আমার বানানো খাবার সে মুখেও তোলেনি। অল্প কিছুক্ষণ পড়িয়ে এসে বলেছে তার স্ত্রী অসুস্থ, তাকে তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। সারা জীবনে যা যা চেয়েছি তার সব কিছুই পেয়েছি, কোনো সময় কোনো কিছু না নিয়ে আফসোস করিনি আমি। কিন্তু আজ করছি, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসি সে আমার জন্য নিষিদ্ধ। তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখাও পাপ, কারণ সেটা বাস্তবায়নের জন্য একটা মেয়ের সংসার ভাঙতে হবে। আমি মেয়ে হয়ে সেটা কিভাবে করব? নির্ঘুম একটা রাত কাটাচ্ছে আজও। কতগুলো রাত ধরে সে যে ভালো মতো ঘুম হচ্ছে না নিজেও জানি না। একবার আয়নার সামনে গেলাম। আমি কি দেখতে খুবই খারাপ? ভীষণ খারাপ না, মোটেও না। আজ তো ওই মেয়েকে দেখে আসলাম, আমার চেয়ে আহামরি কিছুই না, বেশ ভাঙাচোরা চেহারা, চোখ দুটো গর্ত পড়ে গেছে। ক্যান্টিনে বাকিতে খাবার চাইছিল। আমার ভীষণ রাগ হলো ওর প্রতি। অনার্স দ্বিতীয় বর্ষ পড়ে, আমিও আগে ইউনিভার্সিটিতেই পড়েছি। ক্যান্টিনের লোককে টাকা দিয়ে ওকে বাকি টাকাগুলো ফেরত দেওয়ার জন্য উস্কেছি, ওকে অনেক কথা শুনিয়েছি। সে আমার কেন যেন পৈশাচিক আনন্দ হচ্ছিল। তবে আমি একটু পরে ওর বকেয়া সব টাকা পরিশোধ করেছে। ও আমার হাত ধরে বলেছে আমি নাকি মহান, আমার মতো নাকি মানুষ হয় না। আসলেই কি আমি মহান? আমি পাগল হয়ে যাচ্ছি। নিজের মন আর মস্তিষ্ক আমাকে পাগল করে দিচ্ছে। একজন বলছে মনই আসল, তার কথা শুনলেই ভালো হবে। আরেকজন বলছে এটা মহাপাপ। কিন্তু আমি পারছি না তাকে বলতে। সে প্রতিদিন আমার বাড়ি আসে, তার হাসি আমাকে পাগল করে দেয়। আমার মনে হয় আমি ওকে সব কিছু বলে দিই, কিন্তু বিবেক বাধা দিচ্ছে। আমি আজও ঘুমাতে পারছি না। কেন পারছি না জানি না। সিদ্ধান্ত নিয়েছি আমি তাকে ছাড়া বাঁচতে পারবো না। কিন্তু মন দিয়ে ভালোবেসেও আমি এখন তাকে নিজের করে পাবো না জানি। সে আমার ভালোবাসা বা মনের মূল্য দিবে না। তাকে পেতে গেলে আমাকে ছলনার আশ্রয় নিতে হবে। নিজের বিবেক আর সতীত্ব সবই তার কাছে বিসর্জন দিতে হবে। কিন্তু আমি এইভাবে কোনো কিছুই চাইনি তার থেকে। আমি চেয়েছিলাম সে আমায় ভালোবাসুক, সে নিজে আমার কাছে আসবে। আমি লাল টুকটুক একটা শাড়ি পরে তার কুড়েঘরে বই হয়ে যাব। কিন্তু এরকম কিছুই হবে না। আমি সব বিসর্জন দিচ্ছি। নিজের বিবেক, আত্মসম্মান, মর্যাদা, বাবা মায়ের দেওয়া শিক্ষা সবই আমি বিসর্জন দিচ্ছি। আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে সেই মেয়েটার জন্য, যার সংসারে আমি ভেঙেছি। কিন্তু আমার কিছুই করার নেই। আমি যাকে ভালোবাসি তাকে আমার করে নিতেই হবে। লোকে বলে প্রেম আর যুদ্ধে নাকি কোনো পাপ নেই। জানি আমার এই ভুল আল্লাহর কাছে ক্ষমার অযোগ্য, তবুও আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আজ সারা রাত আমরা একসাথে ছিলাম। সে আমাকে পাগলের মতো ভালোবেসেছে। ভোর রাতে বাসায় চলে যাওয়ার সময় তার চোখে অনুশোচনা দেখেছি। সে আমার কাছে মাপ চেয়েছে, কিন্তু আমিও মিথ্যে অভিনয় করেছি। বলেছি আমার আর সমাজে মুখ দেখানোর মতো অবস্থা নেই, আমাকে বিয়ে না করলে আমি মরেই যাব। সে উদ্ভ্রান্তের মতো ছুটে গিয়েছে আমাদের বাসা থেকে। তখন মিথ্যে কান্না করলেও এখন আমার ভীষণ কান্না পাচ্ছে। ছোট বোনের রুমের দিকে গেলাম, সে এখনও ঘুমোচ্ছে। তাকে যে আমি কড়া ডোজের ঘুমের মেডিসিন দিয়েছি। আর আমার ভালোবাসার মানুষটিকে নেশার ঘরে এসে আমার কাছে এসেছিল। আমার ভীষণ কান্না পাচ্ছে। আমি এইভাবে সব কিছু হোক চাইনি। বাবা মা বাসায় নেই। আমার তাদের কথা ভেবেও খারাপ লাগছে। সারা রাত বৃষ্টি হয়েছে, এখনও হচ্ছে। সে ছাতাটাও নেয়নি। আমি তাদেরও ঠকাচ্ছি। একটু আগে কাছের বন্ধুটি কল করেছিল, সে সব জানে। তাকে বলেছি সব আমাদের পরিকল্পনা মাফিক হয়েছে। কিন্তু আমি আমার মনকে শান্ত করতে পারছি না। আমি যেন মহা অন্যায় করে ফেলেছি। প্রচুর পানি খাচ্ছি, কিন্তু পিপাসা মিটছে না আমার। শব্দ করে ডায়েরিটা বন্ধ করে দেয় সাগরিকা। এত চাপ সে আর নিতে পারছে না। টেবিলে রাখা পানির জগ থেকে পানি নিয়ে ঢকঢক করে 2 গ্লাস পানি খায় সে সহ্য করতে পারছে না তার স্বামীর শরীরে সে নিজের গন্ধ ছাড়া অন্য কারো গন্ধ সে সহ্য করতে পারে না। সেখানে অন্য নারীর গন্ধ তার শরীরে ছিল। সে মানতে পারছে না। ভাগ্যিস মায়ার মা মারা গিয়েছে, না হলে সে এক্ষুনি গিয়ে তাকে মেরে ফেলত। ডায়েরিটা আবারও ডয়ারে রেখে দেয় সে। সে ডায়েরি পড়তেও ভয় পাচ্ছে। ঘুমন্ত রিজভির দিকে তাকায় সে। না জানি বেচারা কি সত্য করেছে।
মানুষটাকে সাগরিকা ভালোবাসে, বিশ্বাস করে, ভরসা করে। সে সজ্ঞানে কোনো অন্যায় করতে পারে না, সেটা সাগরিকা জানে। না হলে মায়াকে সে এই বাসায় একদিনও রাখতো না। তাকে সবটা জানতে হবে। কিন্তু এখন ডায়েরিটা পড়ার অবস্থায় সে নেই। আজ মনটা ভীষণ খারাপ। এখানে বাবা আর পরিবারের সাথে ভীষণ ভালো আছে, কিন্তু আমি আর মা জীবনে কিছুই পাইনি। মনে হলো খুব কাছের মানুষদের সাথে যদি কথা বলতে পারতাম, কিন্তু আমার কাছের মানুষটা নেটওয়ার্ক সীমানার বাইরে। শত চেষ্টা করলেও তার কাছে আমি কখনোই যেতে পারবো না। ফোনের দিকে নজর পড়তে নানির কথা মনে পড়লো। আজ আর কিছুই ভাবলাম না যে কে কি ভাববে। সাথে সাথে নানিকে কল দিলাম। একবার, দুবার, তিনবার কল কেটে গেল, কেউ ধরলো না। ভীষণ অভিমান হলো। কিছুক্ষণ কান্নাও করলাম। জিদ চেপে গেল মনে। আজকে কথা বলবই, যেই বাবা সেই কাজ। আবারও কল দিলাম নানিকে। এইবার রিসিভ হলো। আমি কিছু বলার আগেই ওই পাশ থেকে রাশবাড়ি গলায় কেউ একজন বলল, এত রাতে ফোন দিচ্ছেন কেন? কাকে চাই? আমি মিইয়ে গেলাম। বুঝলাম এটা নানাভাই। আমি আস্তে আস্তে বললাম, নানাভাই, আমি মায়া। নানাভাই খুব দ্রুত বললেন, কে? মায়া? নানু, এতদিন পরে কেন ফোন দিয়েছ? আগে ফোন দাওনি কেন? সব কিছু ঠিক আছে নানু? তুমি ঠিক আছো? এখানে সব ভালো তো? আমি ভালো আছি নানাভাই। আপনারা ভালো আছেন? নানি ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। সবাই তোমাকে নিয়ে দুশ্চিন্তা করেছে এখানে। দাঁড়াও, তোমার নানিকে ডাকছি। আমি ফোনের ওই পাশ থেকে শুনলাম নানাভাই অনেক জোরে জোরে নানিকে ডাকছে। আমার দু চোখ পানিতে ভরে গেল। নানিও আমার সাথে কথা বলে খুব খুশি হলো। আমাকে বলল প্রতিদিন যেন একটা সময়ের জন্য হলেও আমি যেন মিসড কল দিই, ওনারাই ব্যাক করবেন। আমি খুব খুশি হলাম। কথার এক পর্যায়ে বললাম, নানি, একটা কথা জিজ্ঞেস করি? বলো নানু। আমার বাবা মানুষটা ভীষণ খারাপ, তাই না নানি? আমার বাকি দুই ভাই বোনকে যেভাবে ভালোবাসে, সে আমাকে আর তার ছিটেফোঁটাও ভালোবাসে না। বাসলেও হয়তো প্রকাশ করে না। এমন কেন করে নানি? নানি কিছুক্ষণ চুপ করে থেকে বলে, ওইখানে কি তোমার অসুবিধা হচ্ছে নানু? বলো তাহলে, আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। না, আমি এখান থেকে যাব না। তুমি কি আমাকে ভুলবে? আমার মা কি এমন অপরাধ করেছিল যে আমাদেরকে বাবা থেকে আলাদা থাকতে হতো? আমাকে বলো না নানি। তোমার মা নিষেধ করে গেছেন নানু, না হলে তোমাকে আমি বলতাম। কিন্তু একটা কথা শোনো, তোমার বাবা মানুষটা মোটেও খারাপ না। তার মতো মানুষ হয় না। সেই যে তোমাকে আর তোমার মাকে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে আর সামাজিকভাবে স্বীকৃতি দিয়েছে, এই তো অনেক। আর কোনো দায় নেই যে তোমাকে বা তোমার মাকে দেখার। সে নিজের জীবনে 17টা বছর ভয়ে ভয়ে কাটিয়েছে, তার নিজের পরিবারকে হারানোর ভয়। আমি কিছু না বলে চুপ করে রইলাম। আমার বলতে ইচ্ছে করলো আমার প্রতি কেন তার দায়িত্ব নেই, কিন্তু প্রশ্ন করলাম না। সে তো আমার দায়িত্ব পালন করছে। শোনো নানু, তোমার মাকে আমরাই এখনো ক্ষমা করতে পারিনি। তুমি বড় হয়ে সব কিছু বুঝতে শিখলে তুমিও পারবে না। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, সে তোমার মা। সে যাই করুক না কেন, সমাজের বিরুদ্ধে গিয়ে তোমাকে সেই নিজের জীবন বাজি রেখে জন্ম দিয়েছে। তোমাকে লোকচক্ষুর আড়ালে জন্ম দিয়েছে শুধুমাত্র তোমাকে বাঁচানোর জন্য। তুমি তাকে ক্ষমা করে দিও নানু আমার। আমি কিছু না বলে ফোন কেটে দিলাম। রাতে আকাশে আজ অনেক তারা, চাঁদও দেখা যাচ্ছে। সবাই বলে মরে গেলে মানুষ আকাশে চলে যায়। বিজ্ঞানের ছাত্রী হয়ে আমি জানি এর সবটাই মিথ্যে, কিন্তু আমার আজ এই থিওরি মানতে ইচ্ছে হচ্ছে না। ভাবতে ইচ্ছে করছে লোকের মুখের কথাই ঠিক। সেভাবে আকাশের দিকে তাকিয়ে আছি, সেভাবে আমার মাও আমাকে যেন দেখছে। মা, সাবিহা আপু আজ স্কুলে যাবে না। আপু একটু অসুস্থ শোনা, সুস্থ হলে যাবে। আজ তুমি মায়া আপু আর বাবার সাথে যাও। আপু ভালো হলে তোমাদের সাথে যাবে, কেমন? সাব্বির মায়ের কথায় মাথা দুলিয়ে জবাব দেয়, ঠিক আছে। আমি রুম থেকে বের হলেই আম্মা আমার হাতে একটা টিফিন বক্স ধরিয়ে দেয়। আমি বললাম, আমার কাছে টাকা আছে আম্মা, আমি কিছু কিনে খেয়ে নেব। তোমার ইচ্ছে হলে খেও, কিন্তু এটাও নাও, এইটাও খেও। উড়ন্ত বয়স এখন, হাবিজাবি খেয়ে শরীর খারাপ করো না। আমার কিছুটা ভালো লাগলো। উনি আজই প্রথম আমার জন্য টিফিন প্যাক করে দিল। প্রতিদিন সাব্বিরের জন্য দিত। সাবিহাকে মেরেও টিফিন খাওয়ানো যায় না, তাই ওকে দিত না। বাবার দিকে তাকিয়ে দেখলাম বাবার মুখটাও খুশি খুশি। আমি সাবিয়াকে সাবধানে থাকতে বলে সাব্বিরের হাত ধরে রওনা দিলাম স্কুলের উদ্দেশ্যে। স্কুলে গিয়েই আমার কেমন যেন অদ্ভুত লাগলো সব কিছু। সবাই যেন আমাকে আর চোখে দেখছে। আমি একজনকে
জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তোমরা সবাই আমাকে এইভাবে দেখছো কেন, হাসছো কেন? একজন উঠে বলল, তোমার মা নাকি তোমার বাবার দ্বিতীয় স্ত্রী। তা প্রথম স্ত্রীকে রেখে কেন তোমার বাবা তোমার মাকে বিয়ে করলো? আর তোমার মাই বা কেমন মানুষ যে বিয়েতে বেডারি বিয়ে করছে? আমি ব্যাবাসাকা খেয়ে গেলাম। আমি তো ঈশা ছাড়া আর কাউকে এই ব্যাপারে কিছুই বলিনি। একটু দূরে তাকিয়ে দেখলাম ঈশাও আমার দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে। ইস, আমি ওর মাঝে সরলতাই শুধু দেখেছিলাম, ওর কুটিলতা চোখে পড়েনি আমার। আজকে আমরা সামনাসামনি দেখা করেছি, প্রথম কোনো কফি শপে এসেছি। দেখা হওয়ার সাথে সাথে সে আমার কাছে ক্ষমা চেয়েছে, বলেছে সে যা করেছে এর কোনো ক্ষমা হয় না। তবুও সে ক্ষমা চেয়েছে। সেই দিনের পর থেকে আমাদের বাসায় গেলেও আমি তার সামনে আর যাইনি। আজই প্রথম। সেই রাতের পর আজ 29 দিন হয়ে গেছে। পিরিয়ডের ডেট ওভার হয়ে যাচ্ছিল, তাই একটা কিটেনে টেস্ট করিয়েছি। রেজাল্ট যেটা চেয়েছিলাম সেটাই এসেছে, আমি প্রেগনেন্ট। সেই হয়তো প্রথম বাবা যে তার সন্তান আসছে শুনেও খুশি হয়নি। সে আমাকে রিকোয়েস্ট করেছে যেন আমি অ্যাবর্শন করে ফেলি। আমি রাজি হচ্ছিলাম না। তার কল আসায় সে দ্রুত চলে গেল, বলে গেল 2 দিন পর দেখা করবে। আমি জানি বাচ্চাটার জন্য হলেও সে আমাকে অস্বীকার করতে পারবে না। সে আজ সব জেনে গেছে। আমি যে ছলনা করে তার সাথে প্রতারণা করছি সব জেনে গেছে। কফি শপে বসেছিলাম, সেও এসেছিল। আমার ভীষণ বমি পাচ্ছিল। আমি উঠে ওয়াশরুমের দিকে এগোতেই আমার ফোনে সেই বান্ধবী মেসেজ পাঠিয়েছিল সব কিছু ঠিকঠাক আছে কিনা জানার জন্য। তার সন্দেহ হওয়ার কারণে সে সব মেসেজ চেক করেছে। সে সব জেনে গেছে। আমাকে নিয়ে সোজা আমাদের বাসায় এসেছে। তার রাগের সামনে আমি দাঁড়াতে পারছিলাম না। তার এই রূপের সাথে আমি পরিচিত নই। বাবা মা সব কিছু জেনে যেন বোবা হয়ে গেছে, কথাও বলতে পারছে না। আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। সে বলে দিয়ে গেছে সে আমার দায়িত্ব নিবে না, আর না নিবে আমার গর্ভের সন্তানের দায়িত্ব। সে বলে গেছে না জানি আপনাদের মেয়ে আর কার সাথে না শুয়েছে। আমার মতো মেয়েকে নাকি বিয়ে করা যায় না। আমার গর্ভের সন্তানকেও সে অস্বীকার করেছে। আমাকে নিয়ে নাকি সমাজ চলা যাবে না। সত্যি তো, আমার মতো নষ্টা মেয়েকে কি সংসার হয়? সেই রাতে বাবা স্ট্রোক করেছে। অনেক কষ্টে বাবাকে বাঁচানো গিয়েছে। তাকে ডাকা হয়েছিল। বাবা তার হাতে পায়ে ধরে বিয়েতে রাজি করিয়েছে। আমাদের বিয়ে হবে। এখন শুধু রেজিস্ট্রি। গর্ভাবস্থায় তো আর কোনো মেয়ের ডিভোর্স হয় না। বাবুটা হলে সে কবুল বলে আমাকে বিয়ে করবে, কিন্তু সে অনেকগুলো কঠিন শর্ত দিয়েছে, সেগুলি মেনে নিয়েই রাজি হয়েছে। যাই হোক, বিয়েটা তো হোক। বাবা মা কেউ আমার সাথে কোনো কথাই বলেনি, ছোট বোন ভাইও বলেনি। শর্তগুলো মানলেই আমার ওনার মন পাওয়া তো সংসার করাই হবে না। তাহলে এত কিছু কার জন্য করলাম আমি? আজ আমাদের বিয়ে সম্পন্ন হলো। কত স্বপ্ন ছিল আমার বিয়ে নিয়ে, তার কোনো কিছুই পূরণ হলো না। সে কিছুক্ষণের জন্য এসে সাইন করে দিয়েই চলে গেল। আমরা কেউ কবুল বললাম না, কেউ আলহামদুলিল্লাহ বললো না, কেউ আমাদের জন্য দোয়াও করলো না। ছোট বোন বলেছে আমরা নাকি অন্য জায়গায় গিয়ে থাকবো, আমার সাথে নাকি মা থাকবে। ওরা কেউ থাকবে না, আমাকে এক রুম ভাড়া করে রাখবে। সে সাইন করেই চলে গেল। যাওয়ার আগে বলে গেল সে সবচাইতে খুশি হতো যদি বাচ্চাটাকে অ্যাবর্শন করতাম আমি, কিন্তু আমি সেটা করব না। বাচ্চার জন্য নয়, ওকে নিজের করে পাওয়ার জন্য আমি বাচ্চাটাকে রাখছি। সবই তো হারালাম, এবার শেষ একটা চেষ্টা করে তো দেখি। তার চোখে মুখে অপরাধীর ছাপ। কীভাবে সে তার স্ত্রীর সামনে গিয়ে দাঁড়াবে সেই বল। সে নাকি খুব ভালোবাসে তার স্ত্রীকে। বাবার সাথে কি কথা হয়েছে আমি জানি না। বাবা নাকি আমার মুখও দেখতে চায় না। আমি জানি বাচ্চার মুখ দেখলে পাষাণেরও মন নরম হয়। এখন যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চাটা হলেই ভালো। তার মনও পরিবর্তন হবে। আর ওই মেয়েটার তো এখনও কোনো ভেবি হয়নি, হলেও আমার পরে হবে। আমার বাচ্চাটা হয়ে গেলেই আমি ওই মেয়ের কাছে গিয়ে আমার সন্তানের একটা সুন্দর পরিবেশে বেড়ে ওঠার জন্য ওই মানুষটাকে চাইব। মেয়েটা হয়তো ওনাকে ভুল বুঝবে আর চলে যাবে। হ্যাঁ, সেটাই হবে। আমার ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য আমি সব কিছুই করব। বিয়ের 1 মাস হয়ে গেছে, আমি আলাদা আছি। এখন শুধু মা আমার সাথে থাকে। পরিবারের বাকি সবাই চলে গেছে, কেউ আমার জন্য থাকেনি এখানে। তাদের নিজেদের জীবন নিয়ে তারা চিন্তিত। আমি কে? তাদের কেউ না। কেউ ভালোবাসে না আমায়। আমার গর্ভের বাচ্চাটা বেড়ে উঠছে, আমি তাকে অনুভব করতে পারি। একমাত্র সেই আমার হাতিয়ার আমার সংসার টিকানোর জন্য। যদিও এখনো আমার কোনো সংসার নেই। যেখানে এসেছে সেখানে আমাদের পরিচিত কেউ নেই। সবাই জিজ্ঞেস করে আমার সন্তানের বাবা কোথায়।
মা বলেছে দূরে কাজ করে, আমাকে জোর করে বোরকা পরায় বাইরে যাওয়াও বারণ এখন। আমার এভাবে থাকতে ভালো লাগে না। আমি সব কিছু মেনে নিতাম যদি আমার সন্তানের বাবা আমার কাছে থাকতো, কিন্তু সে তো আসে না, একবারও আসেনি। আমার জন্য না হলেও নিজের সন্তানের জন্য হলেও তো আসতে পারে, তাই না? আমি না হয় খারাপ মা, খারাপ মেয়ে, কিন্তু সে তো দায়িত্বশীল, সে একজন ভালো স্বামী। তার স্ত্রীর জন্য সে সব কিছুই করতে পারে। আমার কথা না ভাবলো তার নিজের সন্তানের জন্য কি তার মায়া হয় না? অবশ্য তাকে দোষ দিয়ে কী লাভ? সে তো এখনো বিশ্বাসই করতে পারে না যে আমার গর্ভের বাচ্চাটা তার, আমাকে দুচ্চরিত্রা ভাবে। তবে তাকে দোষ দেব কেন? তারও তো দোষ নেই। আর সে এসেছিল, সাথে করে আমার জন্য ফলমূলও নিয়ে এসেছিল। আমি ভীষণ খুশি হয়েছি। আমার বাবাও এসেছিল। আমার শরীরের অবস্থা নিয়ে বাবা একবার কথা বলতে চেয়েছিল, হাসপাতালে নিতে চেয়েছিল, কিন্তু সে হাসপাস জানিয়েছে তার স্ত্রী হিসেবে আমাকে কোথাও পরিচয় করাতে পারবে না, যেহেতু হাসপাতালে নিলেও তাকেও মাঝে মধ্যে যেতে হবে। বাবার মুখের দিকে তাকাতে পারছিলাম না, তার চোখে মুখে অসহায়ত্ব, তারও যে কিছুই করার নেই। তবে এটুকু বুঝলাম, সন্তান হাজারো অন্যায় করলেও বাবা মা একসময় সব ভুলে যায়, কিন্তু তার রেশ রয়ে যায় যুগের পর যুগ। আমার পাপের শাস্তি আমার বাবা মা পাচ্ছে, হয়তো আমার সন্তানও পাবে, হয়তো তার সন্তানরাও। সে আজ আসলো, বাবার সাথে কিছু কথা বলল, তারপর চলে গেল, আমার সাথে কিছুই বললো না। আমি জানি আমি অন্যায় করেছি, কিন্তু তার সন্তানের জন্য হলেও তো তার আমার খোঁজ নেওয়া উচিত ছিল। তা না করে শুধু কয়েকটা ফলমূল আনলেই কি দায়িত্ব শেষ? অবশ্য যে দায়িত্ব তার ঘাড়ে জোর করে চাপিয়ে দিয়েছে সেটা তার পালন করা কি আর না করাই কি? আমার গর্ভের সন্তানটি এখন নাড়াছাড়া করে, পেটে লাথি দেয়। মেয়েদের কাছে গল্প শুনেছি এ সময়ের নাকি স্বামীরা মেয়েদের পেটে মাথা পেতে তার অনাগত সন্তানের সাথে কথা বলার চেষ্টা করে। আমার পেটে ভীষণ ব্যথা হয় ইদানিং। মুখ বুজে বিছানার চাদর খামচে ধরে আমি ব্যথা সহ্য করি। এই ব্যথাটা আমি আনন্দের সাথে সহ্য করতাম যদি মানুষটা আমার সাথে থাকতো। না, আর পারছি না। এইভাবে জীবন চলে না। ধর্মীয়ভাবে না হোক, কাগজে কলমে আমি তার বউ, আর আমার সবচেয়ে বড় হাতিয়ার আমার গর্ভের সন্তান, তার সন্তান, আমাদের সন্তান। আমার অধিকার বেশি। সে তার বউকে নিয়ে ফুর্তি করে বেড়াবে, আর আমি এখানে পচে মরবো। প্রেগনেন্সি 8 মাস চলছে, সে হাতে গোনা কয়েকবার এসেছে মাত্র। আমি আর নিতে পারছি না। এবার যা করার আমাকেই করতে হবে। নিজেদের অধিকার নিজেকে আদায় করতে হবে। এর জন্য আমাকে যা যা করতে হয় আমি করব। আর সে আমার গায়ে হাত তুলেছে। সে ভুলে গেছে যে আমার গর্ভে তার সন্তান। আমি তার বউয়ের চরিত্রে দাগ লাগাতে চেয়েছিলাম, তাদের ঘরে ছেলে মানুষ পাঠিয়েছিলাম, কিন্তু সে কোনোভাবে জেনে গেছে যে আমিই করেছি এসব। তাদের সম্পর্কের বিশ্বাস অনেক বেশি জোরালো। সে আজ আমাকে কঠিন কঠিন কিছু কথা বলেছে। আমি তার এই রূপের সাথে পরিচিত ছিলাম না। সে বলেছে আমার গর্ভে যদি মেয়ের সন্তান থাকে, আর সেই মেয়ের সংসারও যদি আমার মতোই কোনো কালনাগিনী এসে ভেঙে দিয়ে যায়, তাহলে আমার কেমন লাগবে? আমার ভীষণ ভয় হচ্ছে। আল্লাহর কাছে আকুল আবেদন করছি আমার জন্য ছেলে সন্তান হয়। আমার মেয়ে হলেও যদি সত্যি আমার পাপের ভাগিদার আমার মেয়ে হয়, যদি আমারই মতো কোনো কালনাগিনী এসে আমার মেয়ের সংসার ভেঙে দিয়ে যায়, কেমন লাগবে আমার তখন? ওফ আল্লাহ, আমাকে মেয়ে সন্তান দিও না। সাগরিকা ডায়েরিটা বন্ধ করে দেয়। তার মনে পড়ে বহু বছর আগের কথা। সেই রাতে সে আধ ঘুমেছিল। রিজভি রাতের বেলায় 2 জায়গায় কোচিং করাতো, তাই বেশ রাত করে বাড়ি ফিরত। তাকে ঘুমোতে বললেও সে ঘুমাতো না, রিজভির জন্য অপেক্ষা করত। সে নিজেও কয়েকটি বাচ্চাকে পড়াতো। বাড়ি ফিরে সে বুঝতে পারেনি যে রুমে কেউ ঢুকেছে। সে নিশ্চিত মনে ছিল রিজভি ফেরার অপেক্ষায় ছিল, কিন্তু মেয়েদের ইন্দ্রিয় বেশ প্রখর হয়। সে যখন বুঝতে পারে তখন ফোন দিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। রিজভিকে কল দিলে সে দ্রুত বাসায় চলে আসে, আর সেই ছেলেটিকে হাতে নাতে ধরে। পরে রিজভি ছেলেটিকে নিয়ে বাইরে চলে যায়, আর বেশ কিছুক্ষণ পরেই ফিরে আসে। মূলত সেদিন রিজভির মার খেয়ে ছেলেটি সব স্বীকার করেছিল। মায়ার মাঝে তাকে এখানে পাঠিয়েছিল। সে চেয়েছিল সাগরীকে ঘুমিয়ে গেলে তার পাশে শুয়ে থাকতে, যাতে রিজভি এসে তাকে ভুল বুঝে। যেইগুলোর কিছুই সাগরিকা জানে না। রিজভি সাগরিকাকে বলেছিল ছেলেটি চুরি করার উদ্দেশ্যে এসেছিল। সেই রাতে আর ঘুমোতে পারেনি সাগরিকা বা রিজভি কেউ। ভয়ে জড়সড় হয়ে স্বামীর বুকে মাথা রেখে শুয়েছিল সে। এখন ডায়েরিটা পড়ে মায়ার প্রতি অন্যরকম ধারণা হচ্ছে তার। মায়ার মায়ে যেহেতু এতটা খারাপ ছিল, মায়া তার সন্তানদের জন্য কতটা নিরাপদ। যতই হোক মায়ের শরীরে তো তার মায়ের রক্তই রয়েছে। সাগরিকার আর সহ্য হলো না ডায়েরিটা পড়ার।
যেটুকু বোঝার সে বুঝে নিয়েছে। রিজভির সাথে এখন খোলামেলা আলোচনা করতে হবে তার। নিজেদের মধ্যে আর কোনো দূরত্ব রাখবে না সে। বাইরের একটা মানুষের জন্য সে কেন নিজেদের সংসারটাকে উপেক্ষা করবে? সে ঠিক করলো আজই সে মায়া আর রিজভিকে তাদের চিঠিগুলি দিয়ে দিবে। অন্য আমানত তাদের কাছে বুঝে না দেওয়া পর্যন্ত তার শান্তি নেই। খাবার টেবিলে ফিনপথের নীরবতা। আজ আমি সবার সাথে খাচ্ছি, কেমন একটা অস্বস্তি লাগছে। সবাই নিজেদের মতো খাচ্ছে। আমার কড়া নির্দেশ, খাবার মুখে নিয়ে কেউ কোনো কথা বলতে পারবে না। খাবার শেষ করে সর্বপ্রথম আম্মায় বলবো, মায়া তুমি ভবিষ্যতে ডাক্তার হতে চাও? আমি অবাক হয়ে গেলাম, উনি আমার কথায় কিভাবে জানেন? তবু নিজেকে সামলে নিয়ে বললাম, হ্যাঁ আম্মা। তাহলে তুমি বলছো না কেন যে তোমার আলাদা প্রাইভেট বা কোচিং লাগবে? না মানে আসলে এতদিন তো, কালকে থেকে বাসায় প্রাইভেট টিউটর আসবে। আর তুমি তোমার স্কুলের বন্ধুদের থেকে জেনে নিও ওরা কোথাও পড়ছে কিনা। ভালো টিচার থাকলে তুমিও পড়বে। আমি কিছু বললাম না, শুধু মাথা নাড়লাম। আমার মুখ দেখে আম্মা আবারও জিজ্ঞেস করলো, কি হয়েছে? আজ মুখ এত শুকনো লাগছে কেন? কেউ কিছু বলেছে? না, কেউ তো কিছু বলেনি। মায়া তুমি আর তোমার বাবা একটু পর আমার রুমে এসো, তোমাদের সাথে কথা আছে। আমি আর বাবা হতভম্ব হয়ে গেলাম। কি বলবে আম্মা? আমাকে কি বের করে দিবে? চলে যেতে বলবে? আমি তো যেতে চাই না, এখানেই থাকতে চাই আমার বাবার সাথে, ভাই বোনদের সাথে। ছকে আমি খাবার ঘর থেকে চলে এলাম। কিছুক্ষণ পর আমার ঘরের সামনে গেলাম। এই ঘরে এর আগে আসিনি আমি। দরজায় নক করতেই ভিতর থেকে উত্তর এলো, এসো মায়া। আমি ভিতরে প্রবেশ করতে দেখলাম বাবা আর আম্মা দুজনেই খাটে বসে আছে। আমি যেতে আম্মা উঠে এসে আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিল। আমি বাবার হাতের দিকে লক্ষ্য করলে দেখলাম বাবার হাতেও একই রকম চিঠি। আমি কিছু বুঝলাম না। আম্মার দিকে তাকালাম। আম্মা বোধহয় আমার প্রশ্ন বুঝলো। আমাকে বলল, তোমার মায়ের ডায়েরিটা আমি পড়েছি, শেষ হয়নি। তোমার মা তোমার বাবা আর তোমাকে এই চিঠি দুটো দিতে বলেছে, দিয়ে দিলাম। এখন আমি দায়মুক্ত। আম্মা একটু দম নিলেন, তারপর বললেন, দেখো মায়া, তোমার এখানে আগামটা অনেকটা উড়ে এসে জুড়ে বসার মতো। তোমার মা আমাদের সাথে কি করেছে আমি তোমাকে বলবো না, সেটা তুমি নিজেই এক সময় জানবে। কিন্তু আমি ভাবছি তোমার এখানে থাকা নিয়ে। তোমার বাবা তোমাদের কিছু না জানিয়েই তোমাকে এখানে এনে রেখেছে। আমাদের পক্ষে তোমাকে মেনে নিতে সময় লাগবে। আশা করি তুমি বুঝতে পারছো। আমি বুঝতেছি আম্মা। বেশ ভালো, এখন যাও, পড়তে বসো। আমি মাথা নিচু করে চলে আসলাম আমার রুমে। দূরে দূরে বুকে খুলতে লাগলাম চিঠিটা। আমার ভয় হচ্ছে, আমার মায়ের লেখা শেষ চিঠি আমার জন্য। কি আছে ওই চিঠিতে? খুব ইচ্ছে হচ্ছে পড়ার, আবার ভয়ও হচ্ছে যদি মাকে ভুল বুঝি। মায়া, মা আমার মায়াবতী মা, তুমি এই চিঠিটি পড়ছো মানে আমি আর তোমার কাছে নেই। শুধু তোমার কাছেই নয়, পুরো দুনিয়াতেই নেই। আমি জানি তুমি ভালো নেই। আমাকে ছাড়া তুমি ভালো থাকতে পারো না, কারণ তোমার দুনিয়া ছিল আমাকে ঘিরে। আমি তোমাকে ভীষণ ভালোবাসি মা। আমি আশা করব তুমি তোমার নতুন পরিবারে ভালো আছো। শোনো মা, তুমি যেখানে গিয়েছো সেখানে কেউ তোমাকে সহজে মেনে নিবে না, মেনে নেওয়ার কথাও নয়। তাদের জায়গায় আমরা থাকলেও আমরা সেটাই করতাম, কারণ আমরা মানুষরা এমনই। বাবাকে ভীষণ খারাপ মনে হয়, তাই না মা? মনে হয় যে বাবা কেন শুধু ওই পরিবারকেই গুরুত্ব দিয়েছে, কিন্তু তোমার মোটেও খারাপ না। বিশ্বাস হয় না? চলো তোমাকে একটা গল্প বলি। এক জায়গায় ছিল এক রাজা। রাজা তার রানী আর রাজকুমার নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করছিল। রানীকে রাজা নিজের চেয়েও বেশি ভালোবাসত। আর রাজকুমার, সে তো ছিল বাবার দুই চোখের মণি। কিন্তু সব দিন কি আর একরকম যায়? রাজকুমারের বয়স যখন 7 বছর, তখন তার মা বাচ্চা জন্ম দিতে গিয়ে মারা যায়। রাজা কিছুদিন পাগলের মতো থাকে, কিন্তু আর কতদিন। একসময় সে আবারও একটা রানী নিয়ে আসে। নতুন রানী রাজকুমারকে ভীষণ ভালোবাসত, কিন্তু দিন যত যেতে লাগলো সেও পরিবর্তন হতে লাগলো। আর নিজের যখন আরেকটা ছেলে হলো, তখন যেন রাজকুমারের কোনো কদরই ছিল না। রাজাও তখন তার নতুন রানী আর রাজকুমারকে নিয়ে ব্যস্ত। মা মরা রাজকুমারের দিকে খেয়াল রাখার সময় কই তার। এভাবে ধীরে ধীরে রাজকুমার সবার অনাদর ও অবহেলায় বেড়ে উঠতে লাগলো। রাজার কাছে তখন তার থাকা আর না থাকার সমান। একসময় পরিস্থিতিতে এমন হলো যে
রাজকুমার বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে আসলো। ছোট্ট একটা কুঁড়ে ঘরে তার আশ্রয় জুটল। এখন রাজকুমারটা নিজের সব কাজ নিজেই করে, আপন বলে দুনিয়ার আর কেউ নেই তার। কিন্তু একসময় একজন আসলো, সে আরেক রাজকুমারী, সোনার চামচ মুখিনী জন্ম তার। ভালোবেসে রাজপ্রাসাদের মতো বাড়ি ছেড়ে সে চলে আসলো রাজকুমারের কুঁড়ে ঘরে। এতদিন তো তবু রাজকুমার একাই ছিল, এখন তার প্রেয়সী তার কাছে। তাই সে বের হলো কাজের সন্ধানে। আরেক রাজ্যের রাজকুমারীর কাছে সে নিয়োগ নিল। রাজকুমারের বড় বোন রাজকুমারকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলল। ধীরে ধীরে তার ভালোবাসা বাড়তে লাগলো। রাজকুমারী বুঝলো রাজকুমার তার জন্য নিষিদ্ধ, কিন্তু রাজকুমারীর মন তা বুঝলো না। তার যে রাজকুমারকে চাই, যে কোনো মূল্য তাকে চাই। তাই সে ছলনার আশ্রয় নিল। ছলে বলে কৌশলে নিজের সর্বস্ব বিলিয়ে দিল রাজকুমারের কাছে। প্রথম রাজকুমার নিজেকে দোষারোপ করলে পরে পরে বুঝতে পারে রাজকুমারী প্রতারণা। সে রাজকুমারীকে বিষাক্ত সাপ বলে আখ্যায়িত করে। সে রাজকুমারীকে বিয়ে করলেও নির্বাসন দেয়। ততদিনে রাজকুমারীর গর্ভে বেড়ে উঠছে রাজকুমারের সন্তান। একলা রাজকুমারী নিজের গর্ভের সন্তানকে জন্ম দেয়, তাকে লালন পালন করে একা হাতে। জানো তো মায়া, সেই রাজকুমারীর সন্তানকে, সেই সন্তান হচ্ছ তুমি, বিষাক্ত সাপের কন্যা। কিন্তু আমি তোমাকে আমার মতো করে বড় করিনি। তুমি আমার মতো হবে না মা। আর এখন তুমি যেখানে গিয়েছো সেখানে সবাই বলো, অন্তত আমার চাইতে বলো। আমি বিশ্বাস করি ওরা তোমাকে খুব তাড়াতাড়ি আপন করে নিবে, কারণ তুমি যে মায়া, আমার মায়াবতী রাজকন্যা। কেউ তোমাকে ভালো না বেসে থাকতেই পারবে না। মা আমার, আমাকে মাফ করে দিও। তোমাকে জন্ম দেওয়ার জন্য আমাকে মাফ করে দিও। আমার একটা ভুল, কতগুলো মানুষের জীবন নষ্ট হয়েছে। এখন বুঝতে পারছি আমি সবচেয়ে বেশি অপরাধী তোমার বাবা আর তোমার কাছে। মানুষটাকে আমি 17 বছর শান্তিতে থাকতে দিইনি। প্রতিনিয়ত সে জ্বলন্ত আগুনে ফুটছে। তোমার বাবাকে বলো আমাকে ক্ষমা করে দিতে। মায়াবতী মা আমার, আমাকে ক্ষমা করে দিও। নিজের খেয়াল রেখো, তোমার বাবার খেয়াল রেখো। কারোর সাথে হিংসা করো না মা। তারা যা পাচ্ছে সেটা তাদের প্রাপ্য, আর তুমি যেটুকু পাবে সেটুকু তোমারই প্রাপ্য। ভালো থেকো মায়াবতী মা আমার। ইতি তোমার দুর্ভাগ্যবতী মা। আমার স্থানের মতো বসে রইলাম ফ্লোরে। কি করব বুঝতে পারছিলাম না। আমার মাকে আমি দেখেছি সারা জীবনে এক ওয়াক্ত নামাজও সে কাজা করেনি, পরপুরুষের সামনে যায়নি। সেই মায়ের অতীত নাকি এতটা নোংরা? এটা কোনো মায়ের কাহিনী পড়লাম আমি চোখ বন্ধ করে রইলাম। ভাবলাম এরপর চোখ খুলবো আর দেখবো যে আমি স্বপ্নে দেখছি, কিন্তু অতীতকে তো আর পরিবর্তন করা যায় না। চোখ খুলেই দেখলাম চিঠিটি তখনও আমার হাতে। ইচ্ছে হলো চিৎকার করে কান্না করতে, কিন্তু পারলাম না। নিজের জন্মটা যেখানে পাই সেখানে কান্না কিভাবে আসবে? অল্প শোকে মানুষ যেমন কাতর হয়ে যায়, আর অধিক শোকে পাথর। আমার অবস্থাও হলো ঠিক সেই রকম। আমি তো তোমার আপনজন, তাই না? আমাকে বলনি কেন এতদিন কিছু? নির্লিপ্ত গলায় প্রশ্ন করলো সাগরিকা। মায়ার দিব্যি দিয়েছিল আমাকে বলেছিল সে বেঁচে থাকতে যেন তোমাকে কিছু না জানাই, তাই তোমাকে কিছুই বলতে পারিনি। আমরা সব কিছু ভুলে যাব রিজভি, সব কিছুই। ভাববো যে এরকম কিছুই হয়নি, সব কিছুই আমাদের কল্পনা। ভাববো শুধু আমাদের ঘর আলো করে মায়া একটা বাস্তব সত্য। সাগরিকা মাথা নিচু স্বরে বলে, আমার ওকে মেনে নিতে সময় লাগবে, কিন্তু ও যেহেতু তোমারই অংশ, আমি ওকে আজ না হয় কাল মেনে নিবই। আর সাবিহার এই ব্যবহার করাটাই স্বাভাবিক। তার উপর তুমি আবার মায়াকে ওর স্কুলে ভর্তি করে দিয়েছ। ওকে তোমার সময় দেওয়া উচিত ছিল মায়াকে মেনে নেওয়ার জন্য। আজ না হয় কাল সবাই সত্যটা জানতোই, তাই আমি সাবিহাকে আগে থেকেই প্রস্তুত করছি। তবুও তুমি ভুল করেছ। আগে যদিও মায়াকে মেনে নিত, তবে বাইরের মানুষ যাই বলুক না কেন ও পাত্তা দিত না। কিন্তু এখন বাইরের মানুষের রাগটা ও মায়ার উপরেই ঝাড়ছে। মায়ারও সাবিহার প্রতি খারাপ একটা ধারণা জন্মাচ্ছে। রিজভি কিছুক্ষণ নীরব থেকে বলে, হয়তো তুমি ঠিক, কিন্তু এখন কিছুই করার নেই। সামনে মায়ার পরীক্ষা। এখন ওকে আর স্কুল চেঞ্জ করাতে পারবো না আমি। দুজন আবারও নীরব হয়ে যায়। কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে রিজভি বলে, আমি গত 18 বছর ধরে তোমার সাথে সংসার করছি।
কিন্তু শান্তি পেয়েছি শুধু একটা বছর, বাকি 17টা বছর আমি ভয়ে ভয়ে কাটিয়েছি সাগরিকা। আমার একটা সকালও আমি তোমার সাথে মন খুলে কাটাতে পারিনি। সকালে ঘুম ভেঙে তোমার মুখের রিয়াকশন বোঝার চেষ্টা করেছি। অফিস টাইমে তুমি কল দিলে তোমার গলার স্বরে আশঙ্কা খুঁজেছি। বাসায় ফেরার পর তুমি দরজা খুলে দিলে ভেবেছি এই বুঝি তুমি সব জেনে গেছো। আমার 18 বছর সংসার জীবনে 17 বছর কেটেছে আতঙ্কে। আমি যে তোমাদের যত্ন করেছি, ভালোবেসেছি অনিশ্চিতভাবে। আমি প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাবতাম আজকের রাতের পর সকালে সূর্যোদয়টা কি আমার পক্ষে হবে নাকি বিপক্ষে। আমি ভেবেছি তোমাকে হারিয়ে ফেলবো, বাচ্চাদের হারিয়ে ফেলবো। সবটা সময় আমি তো আমাদের জীবন আর ভবিষ্যৎ নিয়ে ভয়ে থেকেছি। তুমি জানো না আমি কি কষ্টগুলোই না করেছি এত বছর ধরে। সাগরিকা, আমাকে মাফ করবে আমার ভুলের জন্য। আমরা আবার আগের মতো করে সব শুরু করব। আমি জানি তুমি মায়াকে একদিন না একদিন মেনে নিবেই। আমি জানি ওর মায়ের করা খারাপ কাজের জন্যই এত কিছু, কিন্তু দিন শেষে ও আমারও মেয়ে। ওকে মেনে নিয়ে আবার সব কিছু শুরু করতে পারবে। তোমার অনেক আগেই বলা উচিত ছিল এসব, তাহলে এতগুলো দিন তোমাকে কষ্ট করতে হতো না বাবা। সাগরিকা আর রিজভি দরজার দিকে তাকিয়ে দেখে তাদের সামনে মায়া দাঁড়িয়ে আছে। দুজনেই একটু হকচকিয়ে যায়। মায়া তাদের সামনে এসে দাঁড়ায়, সাগরিকার হাত ধরে বলে, আম্মা, আমার মাকে ক্ষমা করে দিয়েন আম্মা। সে মৃত মানুষ, তাকে ক্ষমা করে দিয়েন। তার উপর কোনো অভিযোগ রাখেন না আম্মা। সে তার ভুলের শাস্তি 17 বছর ধরে পেয়েছে। মায়া তার বাবার দিকে তাকিয়ে বলে, আমার মাকে ক্ষমা করে দিও বাবা। সে তোমাকে অনেক ভালোবাসত। ভুল সময়ে ভুল মানুষকে ভালোবেসে সে তোমার যতটা না ক্ষতি করেছে, তার চাইতেও বেশি ক্ষতি করেছে তার নিজের। তুমি ঠিকই বলেছিলে বাবা। মেয়ে হয়ে আমি তাকে ক্ষমা করলেও নারী হয়ে করতে পারবো না। মায়ের কি হলো হঠাৎ সে জানে না। তার বাবার পায়ের কাছে বসে তার পা জড়িয়ে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আমার মাকে ক্ষমা করে দিও বাবা, ক্ষমা করে দিও। চলবে তো ভিউয়ার্স, গল্পটার পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। গল্পটাকে নিয়ে একটি গঠনমূলক কমেন্টস করবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।